আকাশবাণী কলকাতা। এবার শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল অবলম্বনে যুববাণী কলকাতার বিশেষ নাট্যানুষ্ঠান এক যে ছিল ২০ কন্যা। বেতার নাট্যরূপ ও প্রযোজনা রাহুল আচার্য। শুরু হচ্ছে এক যে ছিল ২০ কন্যা। রাত তখন 2:15। ঘুটঘুটে অন্ধকার, কারেন্টও নেই। আমি হাতে টর্চ নিয়ে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি। এত রাতে সানাই বাজাচ্ছে কে? তবলাতেই বা কে বল তুলছে? কোন অশরীরী মেহফিলের দিকে এগিয়ে যাচ্ছি আমি। তারপর হঠাৎ দেখি কে যেন ভয়ানক একটা কালো চাদর গায়ে দাঁড়িয়ে আছে। সেই দাড়িওয়ালা দারোয়ান আমাকে দেখেই খসখসে গলায় জিজ্ঞেস করলো, এত রাতে কোথায় যাচ্ছেন? আমি ঢোক গিলে বললাম, আসলে রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তারপর আমার কথা শেষ হতে না দিয়েই লোকটা সেই বিচ্ছিরি গলায় বলে উঠল, আপনার কি পায়খানা পেয়েছে? আরে আরে ধরতে রেখি, এই তোদের জন্য না, সত্যি তোদের সামনে কিচ্ছু বলতে ইচ্ছা করে না আমার। পুরো গল্পটা একেবারে মাটি করে এলি। সত্যি রে পূর্ণ, স্বভাব গেল না। সুযোগ পেলেই কখনো বস্তা বাজা ভূতের গল্প নিয়ে এসে বসে পড়লো। আরে রাত দুপুরে হরি কাকার জয় দুর্গা হোটেলের দোতলার বারান্দায় উনি নাকি মেহফিল শুনছেন। আরে ভাই, মা কালীর দিব্যি। হ্যাঁ, সেই ভূতের তো আর খেয়ে কাজ নেই। দেখ, নির্ঘাত কোনো ঘরে রেকর্ড বাজছিল, আর তুমি সেই রেকর্ড শুনেই ভূত টাউরেছো। বা আরে না রে, ভিতু কি আর একে সাধে বলি বল। এই তিমির তোর মনে আছে? আমি, তুই আর এই ভিতুর ডিম পূর্ণটা, আমরা তিনজন মিলে যখন ওই ফরে পুকুরের চারু হালদারের কাছে প্রাইভেট পড়তাম, সে আমাদের এক কঙ্কাল গজিয়েছিল, মনে আছে? আরে বাবা, সে আর মনে রাখবো না? তবে চারু মাস্টার সে এক লোক ছিল বটে। জীববিদ্যা পড়াতে গিয়ে কঙ্কালের পাঁজরায় রুলার ঠেকিয়ে ঠেকিয়ে হারের নাম কাজ সব মুখস্থ করাতো। সত্যি। আর কঙ্কাল বেচারা, তার মোড়েও শান্তি নেই। দিনে দুপুরে হাড়ের মধ্যে রুলারের গুঁতো। সত্যি হার জ্বালান জ্বালিয়েছে বটে। এই তোদের মনে আছে সেই সমুকে একবার জিজ্ঞেস করেছিল যে, বলো তো এটা কি হার? রেডিয়াস। আর এটা আলনা। এটার কাজ কি বলো তো? জামা কাপড় ঝুলিয়ে রাখে। আর সেই চারু মাস্টারের দেওয়া কঙ্কালটা নিয়ে কত কাণ্ডই না করলো এই পূর্ণটা। কঙ্কাল নাকি রাত্রে নড়ে। আরে ভাই, সত্যি আমি ঠিকই বলেছি সমু, রাত্রে ঠকঠক করে ওটা নড়তো। আরে ভাই, আমি নিজের কানে শুনেছি। এই শোন, আর গল্প দিস না। এই মেজঘর ছেড়ে তোরা গিয়েছিস প্রায় 6 বছর হতে চললো। তো তারপর থেকে আমি তো বেশি ভাড়া দিয়ে এখানে একাই থেকেছি এই ঘরে। আর ওই কঙ্কাল, সে তো আমার সাথে বিনা ভাড়ায় থেকেছে। হ্যাঁ, তা কই, আমি তো কিছু টের পেলাম না। সে কি রে, তুই ওই কঙ্কালটা একদিন রেখে দিয়েছিস? এই তুমি একটু বের করতে দেখি। না, সে আর হওয়ার জন্যই। কারণ আজ সকালেই আমি পুরনো ট্রাঙ্ক, ছেঁড়া কাপড় আর ওই বাক্স ভরা আবর্জনা সহ ওই কঙ্কালটাকে একেবারে চুলোই করে দিয়েছি। আরে যা। আরে ভাবলাম পুরনো বন্ধুকে পেয়ে পূর্ণ কোলাকুলি করবে, আর সেই দৃশ্য দেখে আমি একটু চোখ সার্থক করবো। ক্ষমা দে, ওসব নিয়ে ছেলে খেলা না করাই ভালো। তুই ভাই ভালো করেছিস, তিমির খুব ভালো করেছিস, ওটাকে বিদায় করেছিস। তবে এবার আমাদেরও তো বিদায় হতে হবে নাকি? সে কি রে? আরে 8টা বেজে গেছে রে, ট্রেন ধরতে হবে তোরে। আরে বাবা, সে কি, তোরা রাতের খাবার খেয়ে যাবি না? যা বাবা, এই তোরা এতদিন পরে এলি, এই কি করছিস? না শোন না, এই তোদের মনে আছে ওই কলেজের দিনগুলো আমরা একসাথে কিভাবে কাটাতাম? ওই সিনেমা দেখতে যাওয়া, তারপর এই ঘরটা, আমাদের সেই মেস ঘরটা। সেই আমাদের এই মেস ঘর, এই দুটো বড় বড় আলমারি, ওই রংচটা সবুজ জানলা, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশে দরজার পরে হাঁটা, সবটাই এক। দেখ, খালি নতুন আমদানি বলতে ওই যে একখানা টেলিফোন। আর টেলিফোন নয়, বল টেলিফোনের কঙ্কাল। আগে মাঝে মাঝে তবুও যা লাইন থাকতো, গত কয়েক মাস যাবত সেটুকুও নেই, মোড়ে ভূত হয়ে গেছে। তার কেটে গেছে কবে। তাহলে তুই যে তিমিরে সেই তিমিরেই আছিস। অগত্যা, আমার আর কি বল, বাড়িওয়ালাই কর্তা আর
কর্তার ইচ্ছেই কর্ম। এই একটা জিনিস আদি এবং অকৃত্রিম, আমাদের সময়ও তাই ছিল, এখনো তাই। তুমি আর সবার মন পাবে, কিন্তু বাড়িওয়ালার মন না না না, ওটি পাবে না। তবু সে এক দিন ছিল বটে। এই তোদের মনে আছে সে যে আমরা রাত জেগে গল্প করতাম, পড়াশোনা আর এখানকার সব সব স্মৃতিগুলো? এতদিন পরে এলি আর তোরা। হ্যাঁ ভাই, বেশি রাত করা যাবে না, তারপর সেই কঙ্কালের ভূত এসে কঙ্কাল খুঁজে না পেয়ে আমাদেরই ঘাড় মুটকে দেবে, তখন আরেক বিপদ হবে। বিপদে মনে রক্ষা করো, ইহাই তোর প্রার্থনা। একটা ভূতের মই মরলো, তুই দেখ। এই যে পুনো, এই আমায় দেখ দেখ, ভূতে কিন্তু আমি কোনো কালই বিশ্বাস করিনি, সব আমার জোচ্চুরি লাগতো। তা এই যে এতদিন আমি আছি, একদিনও তো আমি কিচ্ছুটি দেখলাম না। দেখ, দিব্যি জলজান্ত বেঁচে আছে। হ্যাঁ, ঠিক আছে, তুই বেঁচে থাক, তোর শত সরদায়ু হোক। থাক তোর ওই সমস্ত কঙ্কাল আর ভূত নিয়ে, আমরা বরং এবার চলি। হ্যাঁ এই ভাই চল। হ্যাঁ রে চল। এই তিমির এবার বেরোই, বুঝলি তো, নাহলে আর ট্রেনটা পাবো না। আর শোন না, তোর কিন্তু আমার বাড়িতে নেমন্তন্ন রইল। হ্যাঁ, আসিস কেমন? এই শোন, দরজাটা দিয়ে দে। আসি রে। হ্যাঁ, সাবধানে যাস। বাপরে, আজ বড্ড গরম। কিছুতেই ঘুম আসছে না। ওই রাত 2টো বাজলো। কাল সকাল সকাল আবার উঠতে হবে, কিন্তু ঘুমটা এলে হয়। গল্প করারও লোক নেই একটা। হায় রে তিমির, এতকাল কঙ্কাল পুষে কি লাভ হলো যদি ভূতেরই না দেখা পেলি। আরে ভূতের সাথে 4টি গল্প করতে করতে ঘুম তো ঠিকই আসতো নাকি? হ্যাঁ, সত্যি পূর্ণটা একটা ইডিয়েট। হ্যাঁ, ভূত নাকি কঙ্কাল খুঁজতে আসবে। হ্যাঁ, ভূত আসবে, আমার মশারির চারধারে ঘুরবে, তার নাকি পায়ের আওয়াজ শোনা যাবে। কিসের আওয়াজ এটা? কে ও? আমি। আমার কঙ্কালটা কই গেল খুঁজতে এলাম। আরে বাবা, আমার যে মনের চোরাজে বলতে হবে, ইমাজিনেশন থেকে সোজা হ্যালুসিনেশন। কিছু বললে? হ্যাঁ, না মানে ওই বললাম যে রাত দুপুরে একটা বেশ ভালো কাজ বের করেছো, কিন্তু এখন সে কঙ্কাল দিয়ে তুমি আর কি করবে? বলো কি? আমার বুকের হার যে তার মধ্যেই ছিল। স্টারনাম? সে আবার কি? ওই যে বলে না বুকের হার, তা এটা তার ইংরেজি শব্দ। ইংরেজি দিয়ে ব্যাখ্যান করবে এমন জোর তোমার নেই। আমার 26 বছরের হৃদয় যে পাঁজরার খাঁচায় বন্দি ছিল, আমার 26 বছরের পূর্ণ যৌবন যে বুকের চারদিক ঘিরে মাধুরী লতার মতো ফুটে উঠেছিল, তাকে তুমি চোখে না দেখাতক শুধু কথা দিয়ে ব্যাখ্যান করতে পারবে না। তাই নয়তো কি? তাই তো এসেছি খুঁজতে। বেশ করেছো। তুমি তাহলে সন্ধান করো গিয়ে, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। একলাই আছো যখন, তবে একটু বসি। এতগুলো বছর আমার বোবা কঙ্কালের সঙ্গে এক ঘরে বোবার মতো রাত কাটালে, আজ না হয় তোমার সঙ্গে বসে একটু কথাই বলি। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের মতো গল্প করতাম। এই 35 বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে মরেছি। আজ তোমার কাছে বসে না হয় আরো একবার মানুষের মতো গল্প করি। মশারিটা টোল খেলো মনে হচ্ছে। হ্যাঁ, তোমার বিছানায় একটু বসলাম, কিছু মনে করলে? না, তা কি গল্প করবে বলছিলে শুনি। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তাহলে আমার জীবনের কথা বলি। যখন মানুষ ছিলাম তখন এক লোককে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও তেমনই মনে হতো। যেন কোনো এক সম্পূর্ণ অপরিচিত প্রাণী বড়শিতে গেঁথে
আমাকে আমার স্নিগ্ধ গভীর বাস্তুঝিল থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে মুক্তি নেই। মুক্তি এলো, মুক্তি এলো অন্য রূপে। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক কান্নাকাটি করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে মিলিয়ে দেখে আমার শাশুড়িকে বললেন, নাম মাধুরীলতা হলে কি হবে, এর রন্ধ্রে রন্ধ্রে বিষ। জন্মে মা বাপকে খেয়েছে, বিয়ের পর স্বামীকে। শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা। এই মেয়ে তাই। কি কেমন লাগছে? বেশ লাগছে। গল্পের আরম্ভটা তো বেশ মজার। তবে শোনো, বিষ কন্যা অপবাদ নিয়েও আনন্দে বাপের বাড়িতে ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করতো, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? তুমি যখন বলছো তখন তাই হবে, কিন্তু আমি তো তোমাকে দেখিনি কখনো। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? ঠাট্টা করছি। তোমার কাছে কি করে আর প্রমাণ করব বলো তো, যে সেই শূন্য অন্ধকার চোখের কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল? কি করে বলবো? দুপাটি বের করা কঙ্কালের হাসির সঙ্গে আমার রঙ্গন ফুলের মতো লাল ঠোঁটে মাখানো মধুর হাসির কোনো তুলনাই হয় না। কখানা ফ্যাকাশে লম্বা শুকনো হাড়ের ওপর যৌবন বসন্তের এত লালিত্য, এত লাবণ্য প্রতিদিন কলির মতো ফুটে উঠছিল। আজ সেই সব কথা বলতে গেলেও হাসি পায়, আবার রাগও হয়। একজন ডাক্তার, তার কথা বলবো, তিনি তার এক বিশেষ বন্ধুর কাছে আমাকে নন্দনকাননের মাধুরীলতা বলেছিলেন। সব মানুষের কঙ্কাল নিয়ে নাকি পড়াশোনা করা যায়, খালি আমায় ছাড়া। মাধুরীলতাকে নিয়ে কাটাছেড়া করতে হয় বুঝি? এই তুমি কি এটা আমায় খোঁচা দিচ্ছ? মাধুরীলতায় কাঁটা নেই। জানো, আমি যখন চলতাম মনে হতো সূর্যের আলোয় এক টুকরো হিরে ঝিলমিল করে উঠছে। মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানা নিজেই দেখতাম, যেন সুভদ্রা হয়ে বিশ্বের সকল পুরুষকে অর্জুন বানিয়ে আমি আমার বিজয় রথে চেপে ত্রিভুবনের বুকের ওপর দিয়ে চলেছি, সবাইকে অবাক করে দিয়ে। মাধুরীলতার লাবণ্যময় 2 বল্লরীতে বাঁধা পড়ে আছে সারা জগতের পৌরুষ গর্ব। অথচ সেই আমার কঙ্কাল দেখে তুমি কোনোদিন আমার কথা মনেও ভাবলে না, যেন আমি কেউ নই। এই জন্যেই তোমার ওপর আমার সবচেয়ে বেশি রাগ। যদিও আমি ভূতে বিশ্বাস করি না, তবু শুনেছি ঘাড়ের মটকাতে নাকি তোমাদের বেশ সুখ্যাতি। তা আমার উপর রেগে গিয়ে আবার আমার ঘাড় মটকে দেবে না তো? একেবারেই না। খালি আমার 19 বছরের উত্তপ্ত গোলাপি অগ্নিশিখার মতো রূপ নিয়ে তোমার চোখের সামনে একবার দাঁড়াতে ইচ্ছে করে। তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার জীবনের শান্তিকে অশান্ত করে দেশ ছাড়া করি। তোমার যদি গা থাকতো তবে তবে তো গা ছুঁয়ে বলতাম, ঘুম আর শান্তি এই জীবনে নেই। তোমায় দেখিনি ঠিকই, তবে আপন মনের মাধুরী মিশিয়ে তোমাকে রচনা করেছি, সেই অনেক। যাই হোক, তোমার গল্প থামিও না, বলো। বুদ্ধিমান তিনি যিনি শোনেন। বেশ, শোনো। বাপের বাড়িতে লোক বলতে কেবল আমার দাদা আর কিছু চাকর বাকর ছিল। দাদা প্রতিজ্ঞা করেছিলেন তিনি বিয়ে করবেন না, ফলে অন্তঃপুরে
আমি একা। বাগানের গাছতলায় একা বসে ভাবতাম গোটা পৃথিবীটাই আমাকে দু চোখ ভরে দেখছে। পৃথিবীর সমস্ত যুবক যেন দল বেঁধে ঘাসের গালিচা হয়ে আমার পায়ের সামনে পড়ে আছে। চারিদিকে কারা যেন ঝুমঝুম করে গেয়ে উঠত, বাজিবে সুখী বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে, বাজিবে সুখী বাঁশি বাজিবে। সারাক্ষণ আমার মন কেমন করত। এমন সময় মেডিকেল কলেজ থেকে পাশ করে এলেন দাদার এক বন্ধু, ধরে নাও তার নাম চন্দ্রশেখর। তিনি আমাদেরই বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে অনেকবার আড়াল থেকে দেখেছি। দাদার বাকি বন্ধুদের মধ্যে কেবল চন্দ্রশেখরকেই আমি বারবার দেখতাম, যদিও তিনি আমাকে কোনোদিনই দেখেননি। সন্ধেবেলা ফুলে ঢাকা মল্লিকা গাছের তলায় আমি যখন রানীর মতো বসে থাকতাম, কল্পনা করতাম চন্দ্রশেখর বুঝি আমাকে আড়াল থেকে দেখছে। কি শুনছ? কি মনে হচ্ছে? মনে হচ্ছে চন্দ্রশেখর হয়ে জন্মালে বোধহয় বেশি ভালো হতো। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। চন্দ্রশেখর এলেন। সেই আমাদের প্রথম দেখা। আমি জানলার দিকেই মুখ করে শুয়েছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার দিকে চাইলেন, তখন 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 তোমার রুগ্ন মুখ গোধূলির কোণে দেখা আলোয় রাঙা। ডাক্তার দেখলেন নরম বালিশের ওপর কে যেন মাধুরীলতার একগুচ্ছ মঞ্জুরি রেখে দিয়েছে। ঠিক কিনা? ঠিকই হবে। পুরুষের চোখ কেমন দেখে সে কি তোমার চেয়ে আমি বেশি ভালো জানবো? ডাক্তার নম্র মৃদু গলায় দাদাকে বললেন, দুদিন ধরে জ্বর শুনলাম, রোগীর হাতটা তো একবার দেখতে হয়। আমি কাপড় সরিয়ে আমার নিটোল হাতখানা বার করে দিলাম ডাক্তারের দিকে। আহারে, নীল রঙের কাঁচের চুড়ি পরলে বেশ মানাতো। এদিকে রোগী নাড়ি দেখতে গিয়ে কোনো ডাক্তার যে এমন ইতস্তত করে তা সেদিন প্রথম দেখলাম। কাঁপা কাঁপা আঙুলে তিনি আমার নাড়ি দেখলেন, জ্বরও মাপলেন। কি বুঝলেন জানি না, তবে তার নাড়ি যে অত্যন্ত দ্রুত চলছে আর তার বুকে যে আমার চাইতেও বেশি উত্তাপ জমছে সে বুঝতে আমার আর দেরি লাগলো না। ডাক্তারের ওপর ডাক্তারি যে ভালো কথা নয় তার বলতে ধীরে ধীরে আমায় যে কি রোগে ধরলো। মাঝে মাঝেই শরীর খারাপ হলেই ডাক্তারকে খবর। ডাক্তার আসতেন, কাছে বসতেন, রোগের পথ্য দিতেন। আমি ইচ্ছে করে বৃষ্টি ভিজে জ্বর বাঁধিয়েছি শুনলে বলতেন, এমন অনিয়ম করলে চলবে? একদিন হাত কেটে গেল ছুরিতে। আমার হাতখানা যত্নে কাপড় দিয়ে মুড়ে দিতে দিতে বললেন, আঙুলটা সোজা করো তো। হ্যাঁ, তোমার হাত তো খুব নিখুঁত শুনেছিলাম মাধুরী, তবে ছুরিতে কাটলো কি করে? হাই ডাক্তার, সে আর তোমায় বোঝাই কি করে। আমার জগতে পুরুষের সংখ্যা কমতে কমতে কোটি কোটি থেকে শেষে একই এসে ঠেকল। জগতে পড়ে রইল কেবল এক ডাক্তার আর এক রোগী। আমি গোপনে সন্ধেবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোঁপা বেঁধে মাথায় এক গাছি বেল ফুলের মালাও জড়াতাম। একটা আয়না হাতে হেমন্তের বাগানে গিয়ে বসতাম আর ভাবতাম কতক্ষণ গায়ে হিম লাগলে জ্বর আসে। ডাক্তারের যাতায়াত বাড়ল। এখন আর তাকে ডাকতে হলে রোগ বাঁধাতে হয় না। এতই পরিচিত হয়ে গেলেন যে সরাসরি কথা বলতে আর কোনো ফাঁক থাকলো না। কিছুদিন পরেই আমাদের বাড়ির একতলায় ভাড়া নিয়ে তিনি তার ডাক্তারখানা খুললেন।
তখন সময় পেলেই আমি তার সঙ্গে গল্প করতে যেতাম। সে কত কথা, ডাক্তারির কথায় তার মুখ আরও বেশি খুলে যেত বলে বারবার তাকে নানান রোগের কথা, ওষুধের কথা, বিষের কথা সব জিজ্ঞাসা করতাম। মৃত্যু যেন কিছুই নয়, ঘরের লোকের মতো। এমনি আমাদের আলোচনা। পৃথিবীর দুহাতে পড়ে রইল দুটো মাত্র জিনিস, ভালোবাসা আর মরণ। তাহলে বাজিল সখী, বাঁশি বাজিল, হৃদয় রাজ হৃদে রাজিল। আচ্ছা, মনে করো গল্পটা এইখানেই যদি শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না, তবে একটু অসম্পূর্ণ থাকে তো বটেই। কিন্তু সেটুকু মনে মনে শেষ করে নিতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু তাহলে যে গল্পটা নীরস হয়ে পড়ে। হুম, বললাম তো, এ এক মজার গল্প। আসল রসিকতাটা শুনবে না? বেশ, শুনি। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক, কেমন মন মরা হয়ে আছেন। আমার সঙ্গে কথা বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকছে তার। হঠাৎ একদিন দেখলাম খুব সাজগোজ করে তিনি দাদার কাছে এলেন তার গাড়িটা ধার করার জন্য। রাত্রে নাকি লাগবে। আমি আর থাকতে না পেরে দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা, ডাক্তারবাবু আজ তোমার গাড়ি নিয়ে কি করবেন, কই যাবেন? দাদা বলল, মরতে। আমি জোর করায় দাদা খোলসে করে বলল, ডাক্তার সেই রাতে বিয়ে করতে যাবেন। আরও শুনলাম এই বিয়েতে ডাক্তার বড়লোক শ্বশুরবাড়ির থেকে 20,000 টাকাও পাবেন। কিন্তু আমার কাছে খবর গোপন করে আমাকে অপমান করার কি কোনো প্রয়োজন ছিল? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম এমন কাজ করলে আমি মাথা খুঁটে মরে যাব? বলিনি তো। তবে পুরুষ মানুষকে বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে একটা মাত্র পুরুষকে দেখে আমার জ্ঞান চক্ষু খুলে গেল। ডাক্তার যখন বিকেলে আমাদের বাড়িতে এলেন, আমি তার সামনে গিয়ে বললাম, কি ডাক্তারবাবু, আজ নাকি আপনার বিয়ে? কই, নেমন্তন্ন পেলাম না তো। কি হলো, হাসি মুখখানা অমন চুন হয়ে গেল কেন? গরিব ঘরের মেয়ে, তাই আর বরযাত্রী নেওয়ার ভরসা পেলাম না। কি বলেন, গরিব ঘরের মেয়ে? আপনার শরীরে তো বড় দয়া ডাক্তারবাবু, গরিব ঘরের মেয়েকে পার করে দিচ্ছেন। যাকগে, কত শখ ছিল আপনার বউ দেখব, সে বুঝি আর হলো না। আর বলি হারি যাই, বিয়ে করতে যাচ্ছেন অথচ বাজনা নেই। বাজনা দিয়ে আর কি হবে? আনন্দ উৎসবে তো বাজনা লাগে। বিয়ে ব্যাপারটা কি সবসময় আনন্দের হতে হবে? উফ, আর পারি না, এমন কথা তো বাপের জন্মেও শুনিনি। দাদা, ও দাদা, বলি ডাক্তারবাবু বিয়ে করতে যাবেন, তুমি এক্ষুনি বাজনার ব্যবস্থা করো। এসবের তো কোনো দরকার নেই। অনেক কিছুরই তো কোনো দরকার থাকে না ডাক্তারবাবু, তবু মানুষ করে। আচ্ছা, বিয়ে করে যখন ঘরে বউ আনবেন, তখনও কি মেয়ে মানুষ রোগীদের চিকিৎসা করবেন আপনি? এমন বলছো কেন? যাকগে যাক, আপনি বৈঠকখানায় গিয়ে বসুন, আমি শরবত করে পাঠিয়ে দিচ্ছি। লগ্ন তো অনেক রাতে, এতক্ষণ খালি পেটে থাকবেন না। শরবত শেষ করে ডাক্তার উঠলেন। যাওয়ার আগে আমার দিকে করুণ চোখে তাকিয়ে বললেন, তবে চললাম। রাত গভীর হতে লাগলো। আমি একটা জাম রঙের বেনারসি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে গায়ে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানাও পাতলাম। কোন ওষুধের গুঁড়ো বিষের মতো কাজ করে ডাক্তারের কাছ থেকেই জেনেছিলাম। গোপনে তার ডাক্তারখানা থেকে সেই বিষের 2টো পুড়িয়া আগেই সরিয়ে রেখেছিলাম। ডাক্তার ভুল বলেনি। আমার মাথা ঝিমঝিম শুরু হলো, জ্যোৎস্না অন্ধকারে মিশে যেতে লাগলো।
আকাশ ভরা তারা আমার দু চোখের সামনে দিয়ে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো। বহু বসন্ত পেরিয়ে হঠাৎ যখন জেগে উঠলাম, দেখি একদল ছোট ছোট ছেলের সামনে আমার কঙ্কাল নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। কি গল্পটা কেমন লাগলো? বেশ ভালো, তবে একটু পুরনো ফ্যাশনের। ওই জনম দুঃখিনী ভালো মানুষ নায়িকা আর তার ট্র্যাজেডি। একটু ভুল হলো যে। ভুল? এ নায়িকা কি ভালো মানুষ? এ নায়িকা তো সবাইকে খায়। জন্ম, মৃত্যু, বিবাহ, 3 পর্বেই কাছের মানুষকে খেয়েছে এই মেয়ে। এ তো সাক্ষাৎ বিষ কন্যা। হ্যাঁ, কি এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জন্ম বিবাহ বুঝলাম, কিন্তু মৃত্যুতে না, মানে ঠিক। ও, তোমাকে তো বলাই হয়নি। মানুষ মারতে বিষের ঠিক একটা পুড়িয়া লাগে, অথচ আমি সরিয়েছিলাম 2টো পুড়িয়া। একটা আমার জন্য, হ্যাঁ, একটা তোমার জন্য। তবে আরেকটা কই গেল? আরেকটা, হ্যাঁ, কই গেল? বিষের কোনো স্বাদ নেই, জানো তো। শরবতে দিলেও কেউ বুঝতে পারবে না। শরবতে? মানে মানে ডাক্তারবাবুর শরবতে? কি কি- কি বলছোটা কি? তার মানে তুমি কি হলো? কি হলো, চুপ করে গেলে কেন? এ কি মাধুরীলতা? মাধুরীলতা, এ কি সাড়া দিচ্ছ না কেন? মাধুরীলতা, কোথায় গেলে তো? টেলিফোন, এই টেলিফোনের লাইন তো কাটা ছিল। তাহলে না, অসম্ভব, অসম্ভব, এই টেলিফোনে ফোন আসাটা অসম্ভব। কিন্তু কিন্তু টেলিফোন পাচ্ছে। তাহলে তাহলে কি কি করবো? ধরবো? হ্যালো? তুমি বলেছিলে তুমি নাকি ভূতে বিশ্বাস করো না, সব নাকি জোচ্চুরি। আমি আমি আমার মনের কথা বলেছ। আমিও মানুষে বিশ্বাস করি না, সব জোচ্চুরি। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল অবলম্বনে যুববাণী কলকাতার বিশেষ নাট্যানুষ্ঠান এক যে ছিল বিষকন্যা। অভিনয় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, সুভাষ বিশ্বাস, ঋত্বিক শিকদার, অর্ণব চক্রবর্তী ও সৈকত গুপ্ত। বেতার নাট্যরূপ ও প্রযোজনা রাহুল আচার্য।